ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু গাইডেন্স ক্লাসেস। আজকে যে টপিকটা চলছে সেটা হচ্ছে পার্সেন্টেজের পার্ট 1। যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পার্ট 1টা দেখে নিও। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই দেখো, কারণ এই চ্যানেলে আমরা ম্যাথামেটিক্সের শর্টকাট টেকনিকের সাথে সাথে স্ট্র্যাটেজিকের বিভিন্ন ধরনের ভিডিও এনে থাকি। তো সেগুলো থেকেও তোমরা বিভিন্নভাবে বেনিফিটেড হতে পারো। তো শুরু করছি আজকের টপিক। আজকে দেখবো প্রথম অঙ্ক কি বলছে, এক্স আর্ন 25% মোর দ্যান ওয়াই। এক্স ওয়াই এর থেকে 25% বেশি আর্ন করে, তাহলে সেক্ষেত্রে ওয়াই এক্স এর থেকে কত পার্সেন্ট কম আর্ন করবে। তাহলে 25%কে আমি ফ্র্যাকশানে ভেঙে নেব। 25%-এর ফ্র্যাকশন করলে হয় হচ্ছে 1/4। তাহলে কার রেসপেক্টে বলেছে, এটা ওয়াই এর রেসপেক্টে বলেছে। তাহলে ওয়াই এর রেসপেক্টে যদি বলে, তাহলে ওয়াই যদি 4 টাকা আয় করে তাহলে এক্স করে 1 টাকা বেশি, তার মানে 1 টাকা বেশি মানে 5 টাকা। তাহলে এক্স এর আয় হচ্ছে 5 টাকা। তাহলে ওয়াই এক্স এর থেকে কত টাকা কম আয় করে, 1 টাকা কম আয় করে। তাহলে এখানে জানতে চেয়েছে যে ওয়াই এক্স এর থেকে কত কম আয় করে, তাহলে এক্স এর রেসপেক্টে জানতে চেয়েছে। তাহলে 5 টাকায় 1 টাকা কম আয় করে, 100 টাকায় কত। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 20%। যদিও যদিও ফার্স্ট পার্টে যারা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখো, কারণ ফার্স্ট পার্টে আমি একটা চার্ট দিয়েছিলাম, যেই টেবিলটায় আমি বলেছিলাম যে পার্সেন্টেজের ইনক্রিজ ডিক্রিজ যদি মুখস্থ রাখতে পারো তাহলে সেক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। কারণ ওখানে পরিষ্কার, আমি আবার চার্টটাকে আবার পাঠ করছি, চার্টটা একবার দেখে নিও তোমরা। সেখানে দেখতে হবে যে এখানে কিন্তু আমি পরিষ্কার বলেছিলাম যে এই পার্সেন্টেজগুলো যদি মনে রাখতে পারো, ওখানে যেরকম অঙ্কেতে বলেছে 25% এক্সের ইনকাম বেশি, তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের ইনকাম কত পার্সেন্ট কম, তাহলে 25% বৃদ্ধি হলে 20% কম হয়। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের কোনো রকম ক্যালকুলেশনের প্রয়োজন হবে না, তোমরা ডাইরেক্ট অঙ্কগুলো দেখেই তোমরা অ্যান্সার বসিয়ে দিতে পারবে। আচ্ছা চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটায় কি বলছে যে এক ব্যক্তি 20 লাইন টাইপ করে হচ্ছে 10 মিনিটে, আর সে প্রত্যেকটা লাইনে 8% করে মার্জিন ছাড়ে। তাহলে সেক্ষেত্রে 23টা পেজ টোটাল, যেখানে 40টা লাইন রয়েছে পার পেজে, আর সেখানে 25% করে যদি প্রত্যেক লাইনে মার্জিন ছাড়ে, তাহলে সেক্ষেত্রে তার কতক্ষণ সময় লাগবে এই কাজটা কমপ্লিট করতে। একটা জিনিস ভালো করে বুঝে নাও, যে প্রথম কথা হচ্ছে যে এখানে কি বলেছে যে 20 লাইন কমপ্লিট করতে তার সময় লাগে 10 মিনিট। তার মানে আমরা দেখছি যে 10 মিনিটে সে কতগুলো লাইন কমপ্লিট করছে না, 20 লাইন কমপ্লিট করছে। তাহলে 1 মিনিটে কতগুলো লাইন কমপ্লিট করে, 20/10 মানে 2 লাইন কমপ্লিট করে। ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে সে প্রত্যেকটা লাইনে 8% করে মার্জিন ছাড়ে। তাহলে প্রতিটা লাইনে যদি 8% মার্জিন ছাড়ে, তাহলে সেক্ষেত্রে সে এক একটা লাইনে কত পার্সেন্ট করে টাইপ করছে, এক একটা লাইনের 92% টাইপ করছে। কীভাবে পাচ্ছি এটা, না এটা 100% যদি টোটাল লাইনটাকে যদি 100% ধরি, তাহলে সেক্ষেত্রে মার্জিন ছাড়ছে 8%, তাহলে এটা 8% হলে বাকিটা 92%। তাহলে 92% সে কী করছে না, এক একটা লাইনে সে 92% করে টাইপ করছে। তাহলে পার মিনিটে এক লাইনে 92% টাইপ করছে, আর এরকম করে এক এক মিনিটে 2টো করে লাইন সে টাইপ করছে। তাহলে সেক্ষেত্রে তার এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি মানে হচ্ছে সে এক মিনিটে কতগুলো লাইন টাইপ করে, 2টো লাইন টাইপ করে, আর তার সাথে এক একটা লাইনে 92% করে টাইপ করে। তাহলে তার এফিসিয়েন্সি এইটা। আচ্ছা, এবার বার করতে বলেছে কি, বার করতে বলেছে হচ্ছে যে এরকমভাবে তার 23টা পেজ, যেই পেজে প্রত্যেকটা পেজে 40টা করে লাইন থাকে, আর কত পার্সেন্ট সে টাইপ করে প্রত্যেকটা লাইনে 25% বেশি মার্জিন ছাড়ে, 25% বেশি মার্জিন ছাড়ে। তার মানে হচ্ছে আগে যদি 8% মার্জিন ছাড়তো, তাহলে আরও 25% বেশি, তার মানে 8-এর 25%, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 2%। ঠিক আছে। তার মানে ওভারঅল 8% মার্জিন তো ছাড়তো, এখন আরও 2% মার্জিন ছাড়ে, তার মানে ও এখন 10% মার্জিন ছাড়ে প্রতিটা লাইনে। তাহলে ও এখন এক একটা লাইনে কত পার্সেন্ট করে টাইপ করে, তাহলে 90% করে টাইপ করে। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে, প্রতিটা লাইনের 90% করে, প্রতিটা পেজে 40টা করে লাইন, আর এরকম 23টা পেজ। তাহলে এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে
2 × 92, তার মানে 1 মিনিটে টাইপ করে সে হচ্ছে 2 × 92%। তাহলে এতটা টাইপ করতে, এই যে এই কোয়ান্টিটি টাইপ করতে, তাহলে তার কত সময় লাগবে হিসাব করে বার করি। কত হচ্ছে 40 দিয়ে কাটলে হচ্ছে 20, 23 দিয়ে যদি আমি কাটি 4 এ 12, 4 2 8 আর 1 9, 5, তাহলে সেক্ষেত্রে তার সময় লাগে পার্সেন্টেজগুলো এখানে কেটে যাচ্ছে, তাহলে তার কত সময় লাগছে 5 9 45, তাহলে এত মিনিট। ঠিক আছে, তাহলে তার সময় কত লাগছে 450 মিনিট। চলে যাই পরের অঙ্কে। নেক্সট অঙ্কতে কি বলেছে, নেক্সট অঙ্কতে বলছে একটা স্টুডেন্ট কোনো একটা পরীক্ষায় যদি 25% মার্কস পায় তাহলে সে 210 নম্বরের জন্য ফেল করে যায়, কিন্তু সেই স্টুডেন্টটা যদি পরীক্ষায় 55% মার্কস করে তাহলে সেক্ষেত্রে 240 নম্বর পাস মার্কস থেকে বেশি পায়। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা বার করতে হবে পাসিং পার্সেন্টেজ কত। তাহলে আমি জানি না যে পাসিং পার্সেন্টেজ কত, আমি ধরে নিলাম এই পাসিং পার্সেন্টেজ এক্স। তাহলে যদি 55% মার্কস সে পায়, তাহলে 55% মার্কস যদি পায় তাহলে সে পাস মার্কের থেকে কত বেশি পাচ্ছে না 240 নম্বর বেশি পাচ্ছে। কিন্তু যদি সে 25% মার্কস পায় তাহলে সে পাস মার্কসের থেকে কত কম পাচ্ছে না 210 নম্বর কম পাচ্ছে। তাহলে ওভারঅল সে 55 আর 25 এর মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে এখানে না 30%-এর ডিফারেন্স হচ্ছে। এই 30%-এর ডিফারেন্স আর এই ডিফারেন্স ইকুয়াল, তাহলে সেক্ষেত্রে এই ডিফারেন্সটা কত হচ্ছে ওদিকে 240 প্লাস 210, তার মানে হচ্ছে 450। ঠিক আছে, এটাকে যদি আমি ফ্রেশ করে লিখি তাহলে এখানে আমি বলতে পারি যে কি না 30%, ওই পরীক্ষার 30% ইজিক্যাল টু হচ্ছে 450 মার্কস। 450 মার্কস, তাহলে 1% মানে কত 450/30, আর 100% মানে কত হচ্ছে 450/30 ইন্টু 100। তাহলে কাটাকুটি করলে কত আসছে 15। এটা হচ্ছে কি না ওই পরীক্ষার টোটাল মার্কস, ওই পরীক্ষার টোটাল মার্কস। কিন্তু এখানে জানতে চেয়েছে পরীক্ষায় পাসিং পার্সেন্টেজ কত। তাহলে সেক্ষেত্রে কি করব না, প্রথম কথা হচ্ছে যে এখানে যে কোনো একটাকে ধরে বার করবে, এটাকে ধরে বার করতে পারি কিংবা এটাকে ধরে বার করতে পারি। আচ্ছা, তার মানে হচ্ছে আমি এটাকে যদি ধরে বার করি, লোয়ার মার্কসটাকে ধরে যদি বার করি তাহলে কি পাচ্ছি 1500 মানে হচ্ছে 100%, তাহলে 1 মানে কত 1500, বা আমি এইটাকে ধরে একবার ডাইরেক্ট করতে পারি, এখান থেকে ডাইরেক্ট করতে পারি। কি করতে পারছি না এটা হচ্ছে কি 15 হচ্ছে, তাহলে 1% ইজিক্যাল টু হচ্ছে 15। তার মানে আমি ঘুরিয়ে লিখতে পারি, এটাকে একটু ডিলিট করি, তাহলে 1% ইজিক্যাল টু হচ্ছে 15 মার্কস। তাহলে উল্টো করে যদি লিখি 15 মার্কস ইজিক্যাল টু হচ্ছে 1%, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 210 মার্কস মানে কত 1 মার্কস মানে হচ্ছে 1/15, তাহলে 210 মানে হচ্ছে 210 মানে এত পার্সেন্ট। কাটাকুটি করলে কত দিয়ে যাচ্ছে, কাটাকুটি করলে হচ্ছে 14, তাহলে কি পাচ্ছি 14%। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যদি 210 কম পায় মানে হচ্ছে 14% কম পাচ্ছে, তার মানে 25%-এর সাথে আরও যদি 14% যোগ করি তাহলে এই পজিশনে গিয়ে পৌঁছাবো, তার মানে এটা হচ্ছে পাস মার্কস। তাহলে পরিষ্কার ভাষায় পাস মার্কস কত হচ্ছে না 25% প্লাস 14%, তাহলে তাকে 39% মার্কস পেতে হবে পাস মার্কস হতে গেলে, পাস মার্ক পেতে গেলে। এখান থেকে আমি ডাইরেক্ট যদি এখানে পাসিং পার্সেন্টেজ বলেছে, এখানে যদি পাসিং মার্কস বলতে তাহলে সেক্ষেত্রে এই 1500-এর 39% করে দিলে পাসিং মার্কস পেয়ে যেতাম। নেক্সট অঙ্কতে কি বলছে, নেক্সট অঙ্কতে বলছে একটা রুমের মধ্যে, একটা ঘরের মধ্যে কিছু অ্যানিমেল রয়েছে, সেই অ্যানিমেলের মধ্যে রয়েছে হচ্ছে
ক্যাট আর ডগ, কতগুলো ক্যাট রয়েছে কতগুলো ডগ রয়েছে জানি না, কিন্তু এটা বলে দিয়েছে যে প্রত্যেকটা কুকুর, প্রত্যেকটা ক্যাট বা প্রত্যেকটা বিড়াল 7টা করে বিস্কুট খায়, কিন্তু প্রত্যেকটা কুকুর 9টা করে বিস্কুট খায়। এরকম টোটালে দেখা যাচ্ছে যে 355টা বিস্কুট খাচ্ছে। এরকম টোটাল অ্যানিমেল, কুকুর আর বিড়াল মিলিয়ে টোটাল রয়েছে হচ্ছে 45টা অ্যানিমেল রয়েছে। তাহলে সেক্ষেত্রে ক্যাট আর ডগের নাম্বার কত? আমরা এখানে মিক্সড অ্যালিগেশন মেথড লাগাবো। মিক্সড অ্যালিগেশন মেথড যদি কেউ না জেনে থাকো তাদের জন্য আমি প্রথম থেকে একটুখানি শর্টে বলবো মিক্সড অ্যালিগেশনের বিষয়টা, এখানে একটুখানি ভালো করে বুঝে নেবে বিষয়টা। তো মিক্সড অ্যালিগেশনের প্রসেসটা প্রচুর টাইপের অঙ্কের ক্ষেত্রে এখানে লাগে, তো সেক্ষেত্রে মিক্সড অ্যালিগেশনটা অবশ্যই শেখে নেওয়াটা জরুরি। তো এখানে কি করব, আমি জানি না যে এক্স্যাক্টলি কুকুর আর বিড়ালের সংখ্যাটা কত, আমি ধরে নিলাম যে ক্যাট আর ডগ, আমি ধরে নিলাম 42টা হচ্ছে 45টা টোটাল অ্যানিমেল রয়েছে, 45টা অ্যানিমেল, এটা মুছেই করি। পঁয়তাল্লিশটা টোটাল অ্যানিমেল রয়েছে। প্রত্যেকটা ইচ ক্যাট খায় হচ্ছে কটা বিস্কিট? 7টা বিস্কিট খায়। আর ইচ ডগ খায় হচ্ছে 9টা বিস্কিট খায়। তাহলে আমি ধরে নিলাম যদি প্রত্যেকটাই ক্যাট হয় তাহলে টোটাল কটা বিস্কিট খাওয়ার কথা ছিল? টোটাল কটা বিস্কিট খাওয়ার কথা ছিল না 315টা বিস্কিট খাওয়ার কথা ছিল। কী করে পাচ্ছি? ইচ ক্যাট 7 বিস্কিট, তাহলে 45টা যদি হয় 7 45-এ 315। আর যদি প্রত্যেকটাই যদি কুকুর হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা কুকুর 9টা করে বিস্কিট খাচ্ছে, তাহলে 45টা কুকুর খাচ্ছে কত? 405টা বিস্কিট। কিন্তু এক্স্যাক্টলি এখানে দেখছি কত, আমরা অ্যাভারেজ কত এসছে যে 355টা বিস্কিট খাচ্ছে। তাহলে সেক্ষেত্রে মিক্সড অ্যালিগেশনের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে তাহলে এই দুটোর অ্যাভারেজ পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা এই 355 থেকে 315 বাদ দেবো, তাহলে কত পাচ্ছি? এদিকে 40, আর ওদিকে 405-এর থেকে 355 যদি বাদ দিই তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 50। তাহলে এইটা হচ্ছে ক্যাট আর ডগের রেশিও, ক্যাট আর ডগের রেশিও পেয়ে গেলাম। তার মানে 5টা ক্যাট থাকলে ডগ থাকবে 4টে, তার মানে টোটালে যদি 5 আর 4 9, তার মানে যদি 9টা ক্যাট আর ডগ মিলে 9টা অ্যানিমেল থাকবে। তাহলে এখানে আমাদের হিসাবে 9 মানে অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে 45। ঠিক আছে, তাহলে এই রেশিওতে ভেঙে দেবো, তাহলে সেক্ষেত্রে 1 ইউনিট মানে কত? 5। তাহলে ক্যাট রয়েছে কত? 5 5-এ 25টা। ডগ কত রয়েছে? 4 5-এ 20টা। ঠিক আছে, তাহলে ক্যাট আর ডগের নাম্বার এখান থেকে পেয়ে গেলাম। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটায় কি বলছে, একটা শহরের পপুলেশন হচ্ছে 6000, যদি শহরের মেল পপুলেশন ইনক্রিজ করে 5% আর ফিমেল পপুলেশন ইনক্রিজ করে 9%, তাহলে পপুলেশন দাঁড়াবে হচ্ছে 6500। এটা 1 বছরের ক্ষেত্রে বলছে। তাহলে সেখানে মেল আর ফিমেলের নাম্বার কত, আমার মেল ফিমেল কতগুলো রয়েছে? এটাতেও আমরা মিক্সড অ্যালিগেশন লাগাই। কীভাবে করছি দেখো। প্রথম কথা, আমার শহরের জনসংখ্যা হচ্ছে কত না 6000। ঠিক আছে, এবার জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 6500। তাহলে জনসংখ্যা 1 বছরে বেড়েছে কত? 500। এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এবার কথাটা হচ্ছে যে এই 6000-এর মধ্যে যদি সবকটাই মেল হয় কিংবা সবকটাই যদি ফিমেল হয়, মেল বৃদ্ধি পাচ্ছে কত? 5% করে, আর ফিমেল বৃদ্ধি পাচ্ছে 9% করে। তাহলে যদি প্রত্যেকটাই মেল হতো তাহলে জনসংখ্যার বৃদ্ধি কত হওয়া উচিত ছিল? 6000-এর 5% মানে হচ্ছে 300। আর ফিমেল যদি হতো তাহলে 6000-এর 9%, 6 9 54, তার মানে এইটা জনসংখ্যা বৃদ্ধি হওয়া উচিত ছিল, কিন্তু এক্স্যাক্টলি বৃদ্ধি পেয়েছে 500। তাহলে এক্স্যাক্টলি বৃদ্ধি পেয়েছে 500, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? এদিকে 200 আর এদিকে হচ্ছে 40। তাহলে রেশিও যদি দেখি তাহলে 1:5 রেশিও। তার মানে যদি মেল হয় 1টা তাহলে ফিমেল হবে 5টা। তাহলে এই রেশিওতে আমরা 6000-কে ভাগ করে দেবো। তাহলে কি করে ভাগ করব? টোটাল জনসংখ্যা 5 আর 1-এ 6,
তাহলে 6 ইজিক্যাল টু 6000, তাহলে 1 ইজিক্যাল টু কত 6000 বাই 6 ইজিক্যাল টু 1000। তার মানে পরিষ্কার ভাষায় মেল পাচ্ছি কত 1000 আর ফিমেল পাচ্ছি কত 1000 ইন্টু 5, তার মানে হচ্ছে 5000 ফিমেল। মেল 1000, ফিমেল 5000। চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট প্রবলেমে কি বলছে, বলছে ইন অ্যান ইলেকশন 2 ক্যান্ডিডেট পার্টিসিপেটেড, দুজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে, 20% ভোট ডিক্লেয়ার হয়েছে ইনভ্যালিড ভোট, 20% ইনভ্যালিড ভোট, আর যেটা ভ্যালিড ভোট তার মধ্যে 70% পেয়েছে হচ্ছে উইনার পেয়েছে। তাহলে উইনার ভ্যালিড ভোটে 70% পেয়ে যিনি পরাজিত হয়েছে তাকে কত ভোটে পরাজিত করেছে না 9600 ভোটে পরাজিত করেছে। তাহলে ভোটিং লিস্ট মানে টোটাল ভোটারের সংখ্যা কত আর ভ্যালিড ভোটারের সংখ্যা কত, এই দুটো আমাকে বার করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম যে যদি ওখানে 100 জন টোটাল ভোটার হয় তাহলে তার মধ্যে 20% কী হয়েছে, 20% ভোট ইনভ্যালিড হয়েছে। তাহলে ভ্যালিড ভোট কত, তাহলে ভ্যালিড ভোট কত বলেছে না, ভ্যালিড ভোট পড়েছে হচ্ছে 80% বা 80টা পরিষ্কার ভাষা। এই ভ্যালিড ভোটে 70% পেয়েছে হচ্ছে 70% পেয়েছে হচ্ছে উইনার। আর এই ভ্যালিড ভোটের 70% যদি পেয়ে থাকে, দুজন যদি ক্যান্ডিডেট হয়ে থাকে, তাহলে বাকি ভোট পাবে হচ্ছে কত, যে পরাজিত হয়েছে, যে লুজার বা পরাজিত হয়েছে। তাহলে এদের ভোটের যেটা ডিফারেন্স হবে, এদের ভোটের যেটা ডিফারেন্স কত হচ্ছে 40%। অ্যাকচুয়ালি এই 40% কার 40%, ভ্যালিড ভোটের 40%, তার মানে হচ্ছে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 80টার 40% মানে হচ্ছে 32টা। এইটা হচ্ছে উইনার আর লুজার যে তাদের ভোটের ডিফারেন্স, মানে আমাদের ভাষায় যেটা হচ্ছে 32, মানে এত ইউনিট ভোট। আর অঙ্কে সেটা বলে দিয়েছে হচ্ছে আমাদের ভাষায় উইনার আর লুজারের ডিফারেন্স হচ্ছে 32 ভোট, আর অঙ্কে সেটা বলে দিয়েছে 9600। তার মানে 32 ভোট ইজিক্যাল টু 9600। তাহলে একটা ভোট মানে হচ্ছে 9600 বাই 32, তার মানে হচ্ছে কত পাচ্ছি আমি এখানে 300। ঠিক আছে, তার মানে 1 ইউনিট ইজিক্যাল টু হচ্ছে 300। এবার কী বার করতে বলেছে, ভোটিং লিস্ট। ভোটিং লিস্ট মানে হচ্ছে এটা হচ্ছে ভোটিং লিস্ট, ভোটিং লিস্ট। ঠিক আছে, 100%। তাহলে সেক্ষেত্রে 100% মানে কত, 1% যদি 300 হয়, তাহলে 100% মানে হচ্ছে 300 ইন্টু 100 মানে হচ্ছে টোটাল ভোটার হচ্ছে 30,000। ঠিক আছে, তারপর কি চাইছে ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট হচ্ছে 80%, তাহলে 80% মানে হচ্ছে কত 300 ইন্টু 80, 3 × 8 = 24,000। এটা হচ্ছে ভ্যালিড ভোট আর এটা হচ্ছে ভোটিং লিস্ট। পরের প্রবলেমটা কি বলছে, একটি বাড়িতে সুগারের প্রাইস ইনক্রিজ করেছে 20%, দাম বেড়েছে। তাহলে যদি এক্সপেন্ডিচার, সুগারের খরচ যদি অপরিবর্তিত রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে কনজামশন মানে ব্যবহার কতটা কমাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা পরিষ্কার ভাষায় আমি যে চার্টটা দিয়েছি সেই চার্ট যদি লক্ষ্য করো, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে 20% যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কমে হচ্ছে কত 16.2-3%। ঠিক আছে, তাহলে 20% বাড়লে 16.2-3% কমবে। তাহলে সেক্ষেত্রে প্রাইস যদি বাড়ে 20%, তাহলে কনজামশন কমাতে হবে 16.2-3%। একদম পরিষ্কার ভাষায় চার্ট মুখস্থ রাখো। 10টা ডেটা মুখস্থ রাখতে এমন কিছু নয়। 10টা ডেটা মুখস্থ রাখলে এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো শুধু জাস্ট দেখবে আর অ্যান্সার করবে। এবার বলি হচ্ছে যদি ডেটা মুখস্থ না থাকে তাহলে পরীক্ষা হলে পড়বে কী করে। আমি ধরে নিলাম আগের এক্সপেন্ডিচার হচ্ছে 100 টাকা যদি সুগারে খরচা করতো, তাহলে এখন সেই জায়গায় সেই পরিমাণ সুগার কিনতে তার কত খরচা হবে 120 টাকা, কারণ 20% বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে নিউ এক্সপেন্ডিচার, নতুন এক্সপেন্ডিচার।
তাহলে তার খরচ কত কমাতে হবে, কত, তাকে তো 100 টাকায় খরচ রাখতে হবে, তাহলে তার এক্সপেন্ডিচার কমাতে হবে 20 কমাতে হবে। কার ওপর 20 কমাতে হবে, হিসাব হবে হচ্ছে কার ওপর, তার এই হিসাবটা যখন নিউ এক্সপেন্ডিচারের ওপর 20 কমাতে হবে, কারণ এখন তো তার এক্সপেন্ডিচার এইটা, এখন নতুন এক্সপেন্ডিচার হওয়ার সুগারের প্রাইস, সরি এখন এক্সপেন্ডিচার না, এখন সুগারের প্রাইস এইটা, তাহলে 120 টাকায় তাহলে কত কমছে, তার 20 টাকা, তাহলে 100 টাকায় কত কমবে, কাটাকুটি করে কত পাচ্ছি আমরা, এদিকে হচ্ছে 6, তাহলে হচ্ছে 100/6, বা আমরা এটাকে বলতে পারি 16.2-3%। আজকে লাস্ট অঙ্ক দেখব। লাস্ট অঙ্কে কি বলছে যে সুগারের প্রাইস ইনক্রিজ হয়েছে 20%, তাহলে সেক্ষেত্রে হাউ মাচ কেজি অফ কনজাম্পশন ইজ ডিক্রিজ সো অ্যাজ দ্য এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ 5% অনলি। দ্য অরিজিনাল কনজাম্পশন হচ্ছে কত না 280 টাকা। যদি পরিষ্কার ভাষায় অঙ্কটা বলতে হয় তাহলে বলছে যে যদি 100 টাকা যদি চিনির আগের দাম হয়, তাহলে সেক্ষেত্রে এখন চিনির দাম হয়েছে 20% বেড়েছে, তাহলে 20% বাড়লে নিউ এক্সপেন্ডিচার কত, নিউ এক্সপেন্ডিচার কত হওয়া উচিত, 120 টাকা 20% বাড়লে। কিন্তু তারা এক্সপেন্ডিচার 120 টাকা না বাড়িয়ে মাত্র 5% বাড়িয়েছে, তার মানে আগে যদি 100 টাকা খরচা করতো তাহলে সেক্ষেত্রে এখন 105 টাকা খরচা করবে। তাহলে সেক্ষেত্রে তাকে চিনির ব্যবহার কমাতে হবে অবশ্যই, তাহলে সেক্ষেত্রে কতটা ব্যবহার কমাতে হবে, তাহলে এখানে আমাকে কতটা এক্সপেন্ডিচার কমাতে হচ্ছে না, আগে যে পরিমাণ চিনি কিনতো তাতে এখন খরচ হওয়ার কথা 120 টাকা, সেই জায়গায় ও 105 টাকার চিনি কিনছে, তার মানে আমাকে প্রাইস কাট করতে হচ্ছে কত, 15 টাকা, তাহলে 15 টাকার চিনি আমাকে কম কিনতে হচ্ছে। আচ্ছা, চিনির পূর্বের দাম ছিল হচ্ছে 280 টাকা, এই 280 টাকা পূর্বের চিনির দাম, এই 280 চিনির পূর্বের মানে আগে 280 কেজি চিনি তার মান্থলি কনজাম্পশন ছিল, ঠিক আছে, তার মানে সে আগে 100 টাকায় 280 কেজি চিনি পেত, তাহলে এখন ওই 280 কেজি চিনি পেতে গেলে তাকে 120 টাকা খরচা করতে হবে, তার মানে সে 120 টাকায় পাবে হচ্ছে 280 কেজি চিনি। 1 টাকায় কত পাবে, 15 টাকা কত পাবে, কারণ 15 কেজি চিনিতে তাকে 15 টাকার চিনি কম কিনতে হচ্ছে, তাহলে 15 টাকার চিনি কম কিনতে হবে। তিন 5-এ 15, 3 4-এ 12, 4 7-এ 28, তাহলে 35, তার মানে পরিষ্কার ভাষা তাকে তাহলে 35 কেজি চিনি তাকে কম কিনতে হচ্ছে, মানে 35 কেজি চিনি কম কিনলে তবেই তার এক্সপেন্ডিচার সে 5%-এ 105% ধরে রাখতে পারবে, মানে 5% ইনক্রিজ করতে পারবে। তো এই ছিল হচ্ছে আজকের পার্ট 2 পার্সেন্টেজের। পার্ট 3-তে আমরা পার্সেন্টেজ টোটালটা কভার করব। কেমন লাগলো পার্সেন্টেজের শর্টকাট মেথড কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।